হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের সেশনে আমরা ডিসকাস করব ইউজিসি নেট জেআরএফ পেপার 2 ফিলসফি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার নিয়ে। এই পেপারটা হলো 20 নভেম্বর 2021 পেপার, আর এটা হচ্ছে পার্ট 9। আর এই পার্টটাই হচ্ছে লাস্ট পার্ট। আগের 8টা পার্টে আমরা এমসিকিউজ ডিসকাস করেছি, যেগুলো 2021-এ এসেছে। আর এই পার্টেও আমরা লাস্ট যে কোয়েশ্চেনগুলো বাকি রয়ে গেছে সেগুলো আমরা ডিসকাস করব। এটাই হচ্ছে লাস্ট পার্ট। ফার্স্ট কোয়েশ্চেন হলো স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 দেওয়া আছে, কোনটা কারেক্ট বলতে হবে। স্টেটমেন্ট 1 হলো দ্য ডিটারমিনিস্টিক ডক্টরিন states roughly that human action like all other natural events are determined by preceding conditions by the immutable laws of nature. ডিটারমিনিস্টিক ডক্টরিনে বলা হয় যে সমস্ত প্রাকৃতিক ঘটনার মতোই মানুষের অ্যাকশনগুলো, মানুষের কাজগুলো নির্ধারিত হয় কিসের দ্বারা না, কিছু ইমিউটেবল লজ অফ নেচার, কিছু প্রাকৃতিক নিয়মের দ্বারা, কিছু প্রিসিডিং কন্ডিশনের দ্বারা নির্ধারিত হয় মানুষের কাজগুলো। স্টেটমেন্ট 1-এ বলা হচ্ছে। স্টেটমেন্ট 2-তে বলা হচ্ছে দ্য কর্মা ডক্টরিন endorsed by most the classical Indian schools of philosophy leads to determinism since a person's present action are a product of his past action. এখানে বলা হচ্ছে যে ক্লাসিক্যাল ইন্ডিয়ান স্কুলের যে কর্ম ডক্টরিন আছে, যে কর্মবাদের কথা বলা হয় ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলসফিতে, তো সেখানেও বলা হচ্ছে যে ওটাও নাকি ডিটারমিনিজমের দিকেই নিয়ে যায়। কারণ সেখানেও বলা হয় যে মানুষের যে বর্তমান কাজ সেটা হচ্ছে তার অতীত কাজের ফল। মানে আমাদের যে আমরা এখন যে বর্তমানে যে কাজগুলো করছি সেটা হচ্ছে আমাদের অতীত কাজের ফল, এটাও নাকি বলা হচ্ছে ডিটারমিনিজমে। তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? এটা রাইট আনসার হবে অপশন সি। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। স্টেটমেন্ট 2টা এখানে ইনকারেক্ট আছে, বাট স্টেটমেন্ট 1 হলো কারেক্ট। অ্যাকর্ডিং টু ডিটারমিনিজম all events are determined completely by previously existing cause. সমস্ত যা কিছু হচ্ছে সবারই কিছু কারণ আছে আগের থেকে, কিন্তু এখানে এটা লক্ষ্য রাখতে হবে যে সেই কারণগুলোর উপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল থাকে না। মানে যে জিনিসগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না সেটাকেই কিন্তু এখানে ধরতে হবে। যেমন ধরো জেনেটিক ব্যাপারগুলো বা এনভায়রনমেন্টাল যে জেনেটিক ফ্যাক্টরগুলো থাকে, যেমন ধরো যে মানুষের যে বিহেভিয়ারটা অনেক সময় ডিপেন্ড করে জেনেটিক ফ্যাক্টরের উপর। জেনেটিক কারণে মানুষের নেচারটা অনেক সময় তাদের পূর্বপুরুষদের মতোই কিছু কিছু মিল থেকে যায়, তাদের বিহেভিয়ারের মধ্যে আমরা সেগুলো দেখতে পাই। তো এগুলোর উপর তো আমাদের কোনো কন্ট্রোল থাকে না। তো এই জিনিসগুলোই বলা হচ্ছে যে এগুলোই আমাদের ডিটারমাইন করে দেয় যে আমরা প্রেজেন্টে কী ধরনের কাজ করছি। কিন্তু এখানে সেকেন্ড অপশানে বলা হয়েছে যে প্রেজেন্ট অ্যাকশনটা হলো আমার পাস্ট অ্যাকশনের ফল। বাট পাস্টের যে আমরা ইচ্ছাকৃতভাবেও তো কাজ করে থাকি, ইচ্ছাকৃত কাজের যে ফল সেটা হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাকশন। তো এখানে ইচ্ছাকৃত কাজগুলো কিন্তু ডিটারমিনিজমে ধরা হয় না। ডিটারমিনিজমে ওই যে বললাম জেনেটিক ফ্যাক্টরগুলো, মানে যেগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না সেগুলোকে ধরা হয়। কাজে এখানে অপশন সিটা হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, মোরাল ওয়ার্ডস লাইক গুড অ্যান্ড রং resemble ordinary descriptive words like red and rectangular in that their meaning and their application conditions are firmly linked, so that to change either is to change the other. Which of the following meta-ethical theories is best represented by this statement? এখানে ডেসক্রিপটিভ কথাটা বলাই আছে, বলা হচ্ছে যে নৈতিক ওয়ার্ড যেমন গুড, রং, এগুলো হচ্ছে অর্ডিনারি ডেসক্রিপটিভ ওয়ার্ড, যেমন রেড, রেক্টেঙ্গুলার, এগুলোর মতোই সাদৃশ্য আছে এদের। মানে এই শব্দগুলোর মধ্যে সাদৃশ্য আছে সেটা বলা হচ্ছে। এটা কোন মেটা এথিক্যাল থিওরিতে বলা হয়েছে? এটা রাইট আনসার হবে অপশন বি, ডেসক্রিপটিভিজম। যেহেতু ওয়ার্ডগুলোই ডেসক্রিপটিভ তাই ডেসক্রিপটিভিজমটাই এখানে রাইট আনসার হবে। কোশ্চেনের মধ্যে আনসারটা দেওয়াই আছে। ডেসক্রিপটিভিজমে এখানে কিন্তু কোনটা রাইট কোনটা রং সেভাবে বলে দেওয়া হয় না, ওয়ার্ডগুলোকে কে কীভাবে দেখছে, কে কীভাবে ডেসক্রাইব করছে সেটাই আলোচনা করা হয়। কনসিডার দ্য ফলোয়িং সিলোজিজম অ্যান্ড মার্ক দ্য কারেক্ট কোড। সাম স্নেকস আর ফ্রেন্ডলি, নো ফ্রেন্ডলি বিংস আর বাইট, দেয়ারফর নো স্নেকস বাইট। এখানে ফ্যালাসিটা কোন ফ্যালাসি হবে? ফোর টার্মস, ইলিসিট মেজর, ইলিসিট মাইনর অর ভ্যালিড সিলোজিজম।
তো এই তিনটে প্রপোজিশনকে যদি আমরা একটা ফিগারের মধ্যে ফেলি তাহলে আমরা দেখব যে প্রথমটা হচ্ছে আই প্রপোজিশন। এখানে প্রথম দুটো প্রেমিস হলো, একটা হচ্ছে আই প্রপোজিশন হবে, আর একটা হচ্ছে ই প্রপোজিশন, আর কনক্লিউশন হলো ই প্রপোজিশন। তো কনক্লিউশনে এস ইজ পি, যেখানে এস মানে হচ্ছে স্নেক আর পিটা হচ্ছে বাইট। তাহলে পরে আমরা যখন সিলোজিজম গঠন করি তখন সিদ্ধান্তে যেটা থাকে সেটা হচ্ছে মেজর প্রেমিস এবং মাইনর প্রেমিস। তো তারপরে সেকেন্ড প্রেমিস বা সেকেন্ড হেতু বাক্যে যেটা থাকে সেটা হচ্ছে একটা থাকে মিডল টার্ম আর একটা থাকে মাইনর প্রেমিস থাকে, কিন্তু আমরা কোশ্চেনে যেটা দেওয়া আছে সেই অনুসারে সেকেন্ড প্রেমিসে কিন্তু মেজর প্রেমিসটা চলে আসছে, মেজর টার্মটা চলে আসছে। আর ফার্স্ট প্রেমিসে আসার কথা ছিল মেজর টার্ম, বাট এখানে কোয়েশ্চেন অনুসারে যদি আমরা দেখি তাহলে ওখানে মাইনর টার্মটা চলে এসেছে। হয়তো কোয়েশ্চেনের মধ্যে কোনো গন্ডগোল আছে, তো যাই হোক, মিডিল টার্মটা হচ্ছে এখানে ফ্রেন্ডলিটা হলো মিডিল টার্ম, স্নেক হচ্ছে মাইনর টার্ম এবং বাইট হচ্ছে মেজর টার্ম। তাহলে আই প্রপোজিশনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো পদই ব্যাপ্য হয় না, দুটোই অব্যাপ্য থাকে, মানে উদ্দেশ্য এবং বিধেয় দুটোই অব্যাপ্য থাকে। তাই এখানে মিডিল টার্মও অব্যাপ্য হবে, আর যেটা মেজর টার্ম হওয়ার কথা ছিল বাট এখানে মাইনর টার্ম হয়ে গেছে, যাই হোক এটাও এখানে অব্যাপ্য হবে। আর ই প্রপোজিশনে আমরা জানি দুটোই ব্যাপ্য হয়, কনক্লিউশনে দুটোই ব্যাপ্য, ই প্রপোজিশন আছে। তাহলে পরে হেতুবাক্য অন্তত একবার এখানে ব্যাপ্য হয়েছে, কাজেই হেতুবাক্যের ক্ষেত্রে কোনো ফ্যালাসি হচ্ছে না। কিন্তু আমরা আই প্রপোজিশনে দেখছি যে এস অর্থাৎ মাইনর টার্মটা ব্যাপ্য হয়নি, বাট কনক্লিউশনে দেখছি যে মাইনর টার্মটা ব্যাপ্য হয়ে গেছে। সুতরাং আমরা জানি যে যেটা হেতুবাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হচ্ছে, তো সেক্ষেত্রে সেটা ফ্যালাসি দেখা দেয়। কাজে এখানে ফ্যালাসিটা হবে ইলিসিট মাইনর, যেহেতু মাইনর টার্মটার ক্ষেত্রে আমার ফ্যালাসিটা হচ্ছে, মানে এখানে ফ্যালাসির আনসারটা ঠিকই আছে, বাট ফর্মটা যখন আমরা ফিগারটা গঠন করছি তখন সেকেন্ড প্রেমিসে হওয়ার কথা ছিল মাইনর টার্ম, তারপরে ফার্স্ট প্রেমিসে হওয়ার কথা ছিল মেজর টার্ম। বাট যেভাবে উদাহরণটা দেওয়া আছে সেক্ষেত্রে ফার্স্ট প্রেমিসে আমার মাইনর টার্মটা চলে আসছে আর সেকেন্ড প্রেমিসে মেজর টার্মটা চলে আসছে। তাহলে এখানে রাইট আনসার হবে অপশন সি, কমিটস দ্য ফ্যালাসি অফ ইলিসিট মাইনর। ইলিসিট মাইনরে এখানে আমার ফ্যালাসিটা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু হোম দ্য অ্যাবসলিউট ইজ অ্যান আইডেন্টিটি অফ অপোজিট। অ্যাবসলিউট ইজ অ্যান আইডেন্টিটি অফ অপোজিট, কে বলেছেন? ব্র্যাডলি, হেগেল, কান্ট, লক। এটা রাইট আনসার হবে অপশন বি, হেগেল বলেছেন। কারণ দর্শনের ইতিহাসে আমরা দেখেছি যে সৎ বস্তু হিসাবে কেউ কেউ কী করেছেন না, অনেককে বাদ দিয়ে বিমূর্ত এককে স্বীকার করেছেন, মানে সৎ বস্তু হলো একটাই, অনেক নয়। যেমন কে না, স্পিনোজা একমাত্র ঈশ্বরকে সৎ বস্তু হিসাবে স্বীকার করেছেন। আবার কেউ কেউ কী করেছেন না, এককে বাদ দিয়ে অনেককে স্বীকার করেছেন, যেমন লাইবনিজ অনেককে স্বীকার করেছেন। তাহলে এক্ষেত্রে সমস্যা হয় যে শূন্যগর্ভ এক থেকে কিভাবে বহুত্বের জগতের উৎপত্তি হয় তার যেমন ব্যাখ্যা মেলে না, ঠিক অন্যভাবে ঐক্যবিহীন অনেকের দ্বারা কিভাবে এই বিশ্ব ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে সেটারও কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এবার হেগেলের সদ্বস্তু দণ্ডময় অনেককে নিয়ে এক, অর্থাৎ আইডেন্টিটি অফ অপোজিট হওয়ার জন্য সেখানে যেরকম এক সদ্বস্তু থেকে কিভাবে অনেকের উৎপত্তি হয় সেটারও ব্যাখ্যা পাওয়া যায়, ঠিক সেরকমই দণ্ডময় অনেককে নিয়ে যে বিশ্ব ব্যবস্থা তার মধ্যেও ঐক্য তিনি স্থাপন করেছেন। অর্থাৎ হেগেল তার আইডেন্টিটি অফ অপোজিটের ব্যাখ্যা করতে গিয়ে একদিকে যেরকম বলেছেন যে একটা সদ্বস্তু থেকে কিভাবে অনেকের উৎপত্তি হচ্ছে, আবার অন্যদিকে তিনি বলছেন যে এই অনেককে নিয়ে যে বিশ্ব ব্যবস্থা তার মধ্যেও কিভাবে ঐক্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ দুটো দিককেই তিনি তুলে ধরেছেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু অ্যাকর্ডিং টু সেন্ট অগাস্টাইনের মতে কোনটা এখানে সঠিক? রাইট আনসার হবে অপশন সি, রিজন গ্রোজ ইন্টু রেভলিউশন, অ্যান্ড অপশন ডি, গড ক্যান বি নোন বাই রেভলিউশন। তাহলে রাইট আনসার হবে অপশন সি অ্যান্ড ডি আর ট্রু। রিজন গ্রো করে রেভলিউশনের দ্বারায়, মানে কোনো কিছু প্রকাশের দ্বারা বা উদ্ভাবনের মধ্যে দিয়ে রিজন গ্রো করে, এবং গড ক্যান বি নোন বাই রেভলিউশন, প্রকাশের দ্বারাই ঈশ্বরকে আমরা জানতে পারি।
Next question, statement 1. Emotivism as a metaethical theory holds that the action guiding force of morality could be explained only with reference to the special evaluative element in moral judgment. ইমোটিভিজম অ্যাজ আ মেটাএথিক্যাল থিওরি, এখানে বলা হচ্ছে যে অ্যাকশন গাইডিং ফোর্স মানে যে বিষয়গুলো আমাদের কাজকে গাইড করে সেগুলোকে কেবলমাত্র কিছু এভিলিউটিভ এলিমেন্ট দ্বারা এক্সপ্লেন করা যায়। যেমন ধরো ইমোটিভিজমে বলা হয় যে ইমোটিভিজমে কিছু ইমোশনকে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করা হয়, যেমন ইউ শুড ডু চ্যারিটি বা তোমার দান করা উচিত, ইন দিস প্যান্ডামিক বলতে পারো এই প্যান্ডামিকে তোমার চ্যারিটি করা উচিত। তো এখানে একজন ব্যক্তি তার ইমোশনকে প্রকাশ করছে, তো এই যে ইমোশন এটা হলো একটা এভিলিউটিভ এলিমেন্ট, এই এলিমেন্টের দ্বারা আমরা বলছি যে ওই বাক্যটা হলো একটা ইমোটিভ। ওখানে ইমোটিভিজমের কথা বলা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। কাজে এই অ্যাকশনটা আমার গাইড করছে কে, একটা ইমোশনাল স্টেটমেন্ট যেটাকে বলছে এভিলিউটিভ এলিমেন্ট। আর স্টেটমেন্ট 2তেও একই কথা বলা হচ্ছে যে এখানেও একটা এভিলিউটিভ এলিমেন্ট দিয়ে আমরা বুঝিয়ে থাকি যে ওটা প্রেসক্রিপটিভিজমের কথা বলা হচ্ছে। যেমন ধরো প্রেসক্রিপটিভিজমে কিছু অর্ডার বা কমান্ড দেওয়া হয়, যেমন ধরো ডোন্ট ইট মিট, যে মিট খেও না, এখানে একটা অর্ডার দেওয়া হচ্ছে, এটা হলো একটা এভিলিউটিভ এলিমেন্ট। তো এখানেও এই যে বলছি ডোন্ট ইট মিট, এটা দ্বারা আমরা কোনো কিছুকে প্রেসক্রাইব করছি, তাহলে এখানেও কি হচ্ছে কিছু এভিলিউটিভ এলিমেন্টের দ্বারা আমরা এক্সপ্লেন করছি কতগুলো কাজকে। কাজে এখানে রাইট আনসার হবে দুটোই কারেক্ট হবে। স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট। Question statement 1. Correct knowledge enables people to see that all activity leads to suffering. বৈশেষিক ফিলোসফিতে বলা হয় যে কারেক্ট নলেজ, যেটা সঠিক নলেজ, সেটার দ্বারা আমরা জানতে পারি যে আমাদের সমস্ত কাজই সাফারিংয়ের দিকে নিয়ে যায়, মানে দুঃখ ভোগের দিকে নিয়ে যায় আমাদের যে কোনো কাজ। স্টেটমেন্ট 2তে বলা হচ্ছে ওয়ান শুড অ্যাবস্টেন ফ্রম অল অ্যাক্টিভিটি অ্যান্ড অবটেন লিবারেশন। বলছে একজনের উচিত সমস্ত কাজ থেকে বিরত হওয়া, কিসের জন্য না মুক্তি লাভের জন্য। মানে তুমি যদি লিবারেশন চাও তাহলে তোমাকে সমস্ত কাজ থেকে সরে আসতে হবে। দুটোই কারেক্ট হবে, বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট। রাইট আনসার হবে অপশন এ। Next question, which of the following theory of morality advocates the view that basic moral propositions are self-evident and that moral propositions are non-natural properties? কোন এথিক্যাল থিওরিতে বলা হয় যে মোরাল প্রপোজিশনগুলো সেলফ এভিডেন্ট, স্বতঃপ্রমাণিত বা স্বতঃসত্য, এবং সেগুলো নন ন্যাচারাল প্রপার্টিস? ইমোটিভিজম, ইনটিউশনিজম, প্রেসক্রিপটিভিজম, সুপার ন্যাচারালিজম। রাইট আনসার হবে অপশন 2, ইনটিউশনিজম। ইনটিউশনিজম বা স্বজ্ঞাবাদে এগুলো বলা হয় যে মোরাল স্টেটমেন্টগুলো হলো সেলফ এভিডেন্ট। নেক্সট কোয়েশ্চেন, এটা অ্যাপ্লাইড এথিক্সের কোয়েশ্চেন। বায়োসেন্ট্রিজম। বায়োসেন্ট্রিজম, বায়ো বলতে জীববিদ্যার কথা বলা হয়, যেখানে লিভিং বিং, অ্যানিমেল, প্লান্টস সমস্ত কিছু নিয়ে। তো বায়োসেন্ট্রিজম হচ্ছে যে এটা হবে দ্য এথিক্যাল বিলিভ দ্যাট অল লিভিং ইন্ডিভিজুয়াল বিইংস হ্যাভ মোরাল ভ্যালুজ অ্যাজ এন্ডস ইন দেমসেলভস রাদার দ্যান অ্যাজ মিনস টু হিউম্যান এন্ডস। এখানে বলা হচ্ছে যে সমস্ত লিভিং ইন্ডিভিজুয়ালদের, তারা কিন্তু নিজেই নিজেদের লক্ষ্য, তাদেরকে মানুষ তাদের লক্ষ্য পূরণের উপায় হিসাবে ব্যবহার করতে পারে না। অর্থাৎ যে কোনো লিভিং বিংকে কিন্তু আমরা কোনো লক্ষ্য পূরণের উদ্দেশ্য হিসাবে বা মিনস হিসাবে আমরা ইউজ করতে পারি না। তারা কিন্তু নিজেই নিজেদের লক্ষ্য, মানে তাদেরও একটা ভ্যালু আছে, এটা বলতে চাওয়া হচ্ছে। ইকোসেন্ট্রিসিজম, এটা মেনলি ইকোলজি রিলেটেড বা পরিবেশবিদ্যা, যেখানে লিভিং নন লিভিং সমস্ত কিছুর কথায় এসে যায়। তো এটা বলা হচ্ছে যে এটা হবে 3. The ethical belief that both individuals and whole ecosystems, watersheds, species, the biotic community have inherent value as ends in themselves. এখানেও একই কথা বলা হচ্ছে যে সমস্ত ইকোসিস্টেম, সমস্ত পরিবেশ, ওয়াটারশেড, স্পিসিস, বায়োটিক কমিউনিটি, সমস্ত সবাই হচ্ছে এন্ড ইন দেমসেলফ, মানে তারা হলো নিজেই নিজেদের লক্ষ্য, তাদেরকেও আমরা আমাদের লক্ষ্য পূরণের উপায় হিসাবে ইউজ করতে পারি না।
অ্যানথ্রোপোসেন্ট্রিজমে মেনলি এটা হচ্ছে মানব কেন্দ্রিক, যেখানে মানুষকেই সেন্টারে রাখা হয়। তো এটা হচ্ছে অপশন 4, দ্য ভিউ দ্যাট হিউম্যান বিংস আর দ্য অনলি অর দ্য প্রাইমারি বিয়ারার্স অফ মোরাল রাইটস। মানুষই হচ্ছে মোরাল রাইটসের প্রাথমিক ধারক বা বাহক। মোরাল রাইটসের ব্যাপারগুলো মানুষের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কোনো অ্যানিম্যাল বা কোনো প্ল্যান্টসের তো নৈতিকতা বিচার করা হয় না, মানে কোনো অ্যানিম্যাল কোনো খারাপ কাজ করলো তো সেটা নৈতিক কি অনৈতিক আমরা বিচার করি না, নৈতিকতার বিষয়টা হিউম্যানের ক্ষেত্রেই দেখা হয়। তাই বলা হচ্ছে যে মানুষই হলো নৈতিক বিষয়ের ধারক বা বাহক। তারপর হলো জু সেন্ট্রিসিজম। জু সেন্ট্রিসিজম বলতে এখানে প্রাণী বা অ্যানিমেলের কথা বলা হয়। এটা হবে D1, দ্য এথিক্যাল বিলিভ দ্যাট সাম অ্যানিমেলস ওয়ারেন্ট মোরাল কনসিডারেশন অ্যাজ এন্ডস ইন দেমসেলফ রাদার দ্যান মিনস টু হিউম্যান এন্ডস। এখানেও বলা হচ্ছে যে কিছু প্রাণী তারাও কিন্তু নিজেই নিজেদের লক্ষ্য, তাদেরকে আমরা আমাদের লক্ষ্য পূরণের মিনস হিসাবে বা উপায় হিসাবে ব্যবহার করতে পারি না, নিজেদের কোনো কার্যসিদ্ধির উপায় হিসাবে আমরা অ্যানিমেলদের ইউজ করতে পারি না। রাইট আনসার হবে অপশন বি, A2, B3, C4 এবং D1। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যাডভোকেটেড দ্য প্রিন্সিপাল অফ সিনথেটিক ইউনিটি অফ এ পারসেপশন। সিনথেটিক ইউনিটি অফ এ পারসেপশন কে বলেছেন বা এই প্রিন্সিপালটা কে দিয়েছেন? ডেভিড হিউম, হেগেল, কান্ট অর লক? রাইট আনসার হবে অপশন সি, কান্ট। কান্ট বলেছেন সিনথেটিক ইউনিটি অফ এ পারসেপশনের কথাটা। Mechanistic view of creation is premised on the idea that matter formed itself unaided into organism of an almost incredible complexity. তারপরে অপশন বি হলো teleological view of creation is premised on the idea that order and efficacy apparent in the things created have been imposed from outside by a rational agent working on plan. তারপর সি হলো ন্যায় ভিউ অফ ক্রিয়েশন ইজ মেকানিস্টিক। অপশন ডি হচ্ছে ন্যায় ভিউ অফ ক্রিয়েশন ইজ টেলিওলজিক্যাল। রাইট আনসার হবে অপশন এ অ্যান্ড বি। মেকানিস্টিক ভিউ অফ ক্রিয়েশন, ক্রিয়েশনের মেকানিস্টিক ভিউ হচ্ছে idea that matter formed itself unaided into organism of an almost incredible complexity. আর ক্রিয়েশনের টেলিওলজিক্যাল ভিউ হচ্ছে order and efficacy apparent in the things created have been imposed from outside by a rational agent working on plan. রাইট আনসার হবে অপশন এ অ্যান্ড বি, মানে অপশন এটা হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য বুদ্ধি obtain an intention when it thinks that the soul has a desire for experience and because it has that experience the sense organ to obtain an intention. This is incorrect because they are unconscious. For the buddhi is unconscious and so are the sense organs. If they don't experience intention, how can their modification into the shape of the objects be decided upon? এটা কোন স্কুলে বলা হয়েছে? রাইট আনসার হবে অপশন ডি, সাংখ্য বাই দ্য ন্যায় স্কুল। নেক্সট, হু হোল্ডস দ্য ভিউ দ্যাট সাম অফ আওয়ার আইডিয়াস রিজেম্বল দ্য কোয়ালিটিস অ্যান্ড আদার্স ডু নট? কিছু আইডিয়া গুণের সমান এবং কিছু নয়, কে বলেছেন? বার্কলে, হিউম, লক অ্যান্ড বার্কলে অর লক? রাইট আনসার হবে অপশন ডি, লক বলেছেন সাম অফ আওয়ার আইডিয়াস রিজেম্বল দ্য কোয়ালিটিস অ্যান্ড আদার্স ডু নট। Next question, our responsibility for the other is not a derivative feature of our subjectivity, rather it founds our subjective being in the world by giving it a meaningful direction and orientation. Is the perspective of which one of the following philosophers? Emmanuel Levinas, তারপরে পন্টি, নিটসে, রট্রি? রাইট আনসার হবে অপশন এ, ইমানুয়েল লেভিনাস। এখানে আদার্স কথাটা বলা হয়েছে, তো লেভিনাস মেনলি আদার্স নিয়ে ডিসকাস করেছেন তার ফিলসফিতে। অন্যের প্রতি রেসপন্সিবিলিটির কথা বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফর্মস অফ সেন্সিবিলিটি আর ইনটিউশনাল অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং ইজ কনসেপচুয়াল। ফর্মস অফ সেন্সিবিলিটি, সেন্সিবিলিটিটা হলো ইনটিউশনাল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংটা হলো কনসেপচুয়াল। কে বলেছেন? হেগেল, হিউম, কান্ট, লক? রাইট আনসার হবে অপশন সি, কান্ট। হোয়াট ইজ দ্য মেইন প্লাঙ্ক অফ কান্টস ক্রিটিসিজম অফ অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ফর এক্সিস্টেন্স অফ গড? এক্সিস্টেন্স অফ গডের যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট দেওয়া হয়েছে
সেটাকে উনি কিভাবে ক্রিটিসাইজ করেছেন। Ethicists challenge the existence of God. Existence is not perfection, existence is perfection, or God resides in an extraterrestrial region. Right answer হবে option B, existence is not perfection. Next question, though we do not perceive the substratum in which color, shape, etc. reside, still we have to regard unperceived substratum as existing. Whose is this view? রাইট আনসার হবে অপশন ডি, লক বলেছেন এটা। লক আমরা জানি একজন এমপিরিসিস্ট ছিলেন, অভিজ্ঞতাবাদী দার্শনিক, এবং ওনার মতে আমরা ইন্দ্রিয় অনুভবে যা পাই তাকে একমাত্র জানতে পারি, তাকে একমাত্র উনি মেনেছেন। তাহলে তার কাছে গুণই হচ্ছে একমাত্র জ্ঞানের উৎস, গুণেরই কেবল অস্তিত্ব আছে, কারণ রং, গন্ধ এগুলো আমরা সরাসরি বুঝতে পারি, ফিল করতে পারি। সেই জন্য বলছেন যে গুণেরই একমাত্র অস্তিত্ব আছে, তবে কিন্তু উনি গুণের আশ্রয় রূপে অজ্ঞাত অজ্ঞেয় আধার হিসাবে তিনি দ্রব্যকে মেনে নিতে বাধ্য হয়েছেন। সেই জন্য বলছেন যে দো উই ডোন্ট পারসিভ দ্য সাবস্ট্রেটাম বাট স্টিল উই হ্যাভ টু রিগার্ড আনপারসিভ সাবস্ট্রেটাম অ্যাজ এক্সিস্টিং। আনপারসিভ সাবস্ট্রেটাম এক্সিস্ট করে বলেছেন লক। Next question, consider the following statement with reference to Kautilya. The aim of the polity is the যোগক্ষেম of the subject. পলিটির লক্ষ্য হলো যোগক্ষেম অফ সাবজেক্ট, মানে হচ্ছে প্রজাদের কল্যাণ করা। যোগক্ষেম বলতে বোঝায় ওয়েলফেয়ার অফ স্টেট বা ওয়েলফেয়ারের কথা বলা হয়, মানুষের কল্যাণ করাটাই হচ্ছে রাজনীতির উদ্দেশ্য, এটা রাইট হবে। তারপর কার্ভিং অফ মাৎসায়ন উইদিন দ্য স্টেট ইজ অ্যাডভোকেটেড, উনি মাৎসায়নকে দমন করার কথা বলেছেন, এটাও কারেক্ট হবে। মাৎসায়ন বলতে বোঝায় যে যখন কোনো রুলার থাকে না, এক্স্যাক্ট কোনো রুলার থাকে না, তখন স্ট্রংরাই উইকদেরকে গ্রাস করার চেষ্টা করে, ঠিক যেরকমভাবে বড় বড় মাছগুলো ছোট মাছদের খেয়ে ফেলে, সেই জন্যই ঠিক সেরকমভাবেই একটা রাজ্যে যদি কোনো ঠিকঠাক রাজা না থাকে তাহলে পরে যারা স্ট্রং ক্ষমতাশালী মানুষ তারা উইক মানুষদেরকে গ্রাস করা, তাদেরকে দমন করার চেষ্টা করে। সেই জন্য কৌটিল্য একটা সুশাসন ব্যবস্থা চেয়েছেন এবং সেখানে একজন দক্ষ রুলারকে থাকার কথা বলেছেন, যিনি কিনা সেই সমস্ত বিষয়টাকে ঠিকভাবে মেনটেন করবেন যাতে করে একটা স্টেটে শৃঙ্খলা বজায় থাকে। সেই জন্য উনি মাৎসায়নকে কার্ভিং করার কথা বলেছেন, এটাও কারেক্ট হবে। যোগক্ষেম ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট, যোগক্ষেমটা স্টেটের রেসপন্সিবিলিটি নয়, এটা ইনকারেক্ট। রাইট আনসার হবে অপশন এ অ্যান্ড বি, অপশন এ অ্যান্ড বি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, এখানেও অ্যাসারশন রিজন আছে, কনসিডার দেম ইন দ্য কনটেক্সট অফ ফিলসফি অফ ইকবাল, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফির কোয়েশ্চেন। ইকবালের পার্সপেক্টিভে কোনটা রাইট হবে? ইনটিউশন ইজ অ্যান আনঅ্যানালাইজেবল ইউনিটি, ইনটিউশন হলো আনঅ্যানালাইজেবল ইউনিটি, যেটাকে অ্যানালাইজ করা যায় না, সেলফ এভিডেন্ট, একটু আগে দেখলাম। তো রিজন বলা হচ্ছে ইন ইনটিউশন দ্য নোয়ার বিকামস ওয়ান উইথ দ্য নোন অ্যান্ড দেয়ার বাই রিয়ালাইজ ইট, জ্ঞাতা জ্ঞানের সাথে এক হয়ে যায় এবং যার ফলে জ্ঞানকে অনুভব করতে পারেন, রিয়ালাইজ করতে পারেন। এটা রাইট আনসার হবে অপশন বি, বোথ আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ইনটিউশন আনঅ্যানালাইজেবল ইউনিটি, তার কারণ হলো এখানে জ্ঞাতা জ্ঞানের সাথে একত্রিত হয়ে যায়, বিকাম ওয়ান উইথ দ্য নোন অ্যান্ড সেটাকে উনি রিয়েলাইজ করেন, মানে যেহেতু উনি জ্ঞানের মধ্যে মিশে গিয়ে সেই জ্ঞানটাকে অনুভব করছেন, সেই জন্য ইনটিউশনকে আর অ্যানালাইজ করার দরকার পড়ে না। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু advocates of animal killing, the argument that to kill an animal is objectionable because it is contrary to its will is not acceptable. অ্যাসারশনে বলা হচ্ছে যে কোনো প্রাণীকে হত্যা করা, অ্যানিম্যাল কিলিং সম্পর্কে যিনি ওকালতি করেন তিনি আর্গুমেন্ট দিচ্ছেন যে একটা অ্যানিম্যালকে হত্যা করাটা হচ্ছে আপত্তিজনক, তার কারণ ইট ইজ কন্ট্রারি টু ইটস উইল, এটা তার ইচ্ছার বিরোধী বিষয়, তো এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করা যায় না। অর্থাৎ সোজা কথায় বলা হচ্ছে যে একটা অ্যানিম্যালকে হত্যা করা তার ইচ্ছার বিরোধী, এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করা যায় না। তার কারণ হলো অ্যানিমেলস lack of degree of self-consciousness necessary to conceive of, deliberate about and plan for their own future life. তার কারণ হচ্ছে অ্যানিমেলের মধ্যে কোনো সেলফ কনসিয়াসনেস থাকে না, কি নিয়ে না, তার লাইফের
ফিউচার প্ল্যানিং কিভাবে, মানে তার জীবনের সম্পর্কে কোনো ফিউচার প্ল্যান করা বা কিভাবে জীবনকে লাইফকে সে সংরক্ষণ করবে, এই সমস্ত বিষয়ে তার চিন্তা করার মতন সেলফ কনসিয়াসনেস তার থাকে না। সেই জন্যই বলা হচ্ছে যে অ্যানিমেলকে মারা হচ্ছে একটা আপত্তিজনক বিষয়, কারণ এটা তাদের ইচ্ছার বিরোধী, মানে অ্যানিমেলদের ইচ্ছার বিরোধী। তো এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করা যায় না। কেন করা যায় না? কারণ তাদের মধ্যে কোনো সেলফ কনসিয়াসনেস নেই। এটাও এখানে রাইট অ্যান্সার হবে। বোথ আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশন সি হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডেড বডি মাস্ট বি অ্যাজ মাচ অ্যাজ কনসাস অ্যাজ দ্য লিভিং বডি। চারবাক দার্শনিকদের মতে বলা হচ্ছে যে ডেড বডিটা হলো লিভিং বডির মতোই কনসাস বা চেতন। এটা ইনকারেক্ট হবে, ডেড বডির মধ্যে চেতনা থাকে না। রিজন হলো কনসাসনেস ইজ অ্যান অ্যাট্রিবিউট অফ বডি, চেতনাটা হলো বডির এক গুণ। এটা কিন্তু কারেক্ট হবে। তাহলে অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু। রাইট অ্যান্সার হবে অপশন এ। বডির মধ্যে চেতনা থাকে বাট ডেড বডির মধ্যে কিন্তু চেতনা থাকে না। নেক্সট কোয়েশ্চেন, কর্ম থিওরি অ্যাজ অ্যাডভোকেটেড ইন ক্লাসিক্যাল ইন্ডিয়ান নোশন অফ এথিক্স অ্যান্ড মোরালিটি। অপশন এ হলো দ্য কর্ম থিওরি ইন ইটস সিম্পলিয়েস্ট form means that every act, whether good or bad, produce a certain result or consequence which can be escaped or overcome by the perpetrator of the act. এটা ইনকারেক্ট হবে, কারণ বলা হচ্ছে যে কাজের ফলটা ভালো হোক বা খারাপ হোক, তো যে এই কাজটা করছেন কর্মকর্তা, তিনি কিন্তু এই ভালো বা খারাপ কনসিকুয়েন্স বা রেজাল্টটাকে কি করেন, ওভারকাম করে যেতে পারেন বা এসকেপ করতে পারেন। কখনোই না, প্রত্যেকটা মানুষকে তার কাজের কর্মের ফলটা কিন্তু পেতেই হয়, সে সেটার থেকে কোনো রকমে পালাতে পারে না, এসকেপ করতে বা ওটাকে ছেড়ে যেতে পারে না। তারপরে অপশন বি হলো দ্য ডক্টরিন অফ কর্ম ইজ পজিটেড ইন আ রিলিজিয়াস কনটেক্সট অ্যাজ আ মোরাল নেসেসিটি। কর্ম ডক্টরিনকে রিলিজিয়াস কনটেক্সটে মোরাল নেসেসিটি বলা হয়। রিলিজিয়াস কনটেক্সটে কর্ম বলতে ওই প্রত্যেকটা কর্মেরই একটা ফল আছে, এই যে কর্মবাদের কথা বলা হয় এটাই। ইট ইজ অ্যান অ্যাটেম্প্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন অফ মোরাল রেসপন্সিবিলিটি ইন ম্যান। মানুষের নৈতিক দায়িত্ববোধের কথা বলা হয় এখানে, এটাও কারেক্ট হবে। মেটাফিজিক্যালি ইট ইজ বেসড আপন দ্য ডক্টরিন অফ ফিজিক্যাল কজেশন অ্যাকর্ডিং টু হুইচ ইচ এফেক্ট হ্যাজ টু বি অ্যাকাউন্টেড বাই ইটস কজাল প্রেসিডেন্টস। এটাও কারেক্ট হবে। ইট ইজ আ কাইন্ড অফ extrapolation or extension of the doctrine of causation from the physical realm to the moral realm. এখানে অপশন এটাকে ছেড়ে বাকি সবগুলোই কারেক্ট হবে, অর্থাৎ বি সি ডি ই হবে রাইট অ্যান্সার। অপশন 4 যেটা আছে বি সি ডি ই হবে রাইট অ্যান্সার। যেহেতু কর্ম থেকে আমরা এসকেপ করতে পারি না, সেটাকে কমানো যায়, ক্লিন করা যায়, বাট এসকেপ করা যায় না, তো ওইটা বাদে সবগুলো হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, উই ডু নট নো দ্যাট ইভেন্টস লাইক আর্থকুইক অ্যান্ড এপিডেমিক্স হ্যাভ আ প্লেস ইন দ্য টোটাল সিলেকশন অফ থিংস ক্রিয়েটেড বাই গড। মানে আমরা জানি না যে আর্থকুইক অ্যান্ড এপিডেমিক্সেরও একটা জায়গা আছে, মানে ঈশ্বর যে সমস্ত বিষয়গুলোকে সৃষ্টি করেছে তার মধ্যে আর্থকুইক আর এপিডেমিক্সেরও একটা জায়গা আছে, তার সৃষ্টির মধ্যে এগুলোও আছে, বাট এটা আমরা জানি না। কে বলেছেন? বার্কলে, ডেকার্ট, লাইবনিজ, লক। রাইট অ্যান্সার হবে অপশন সি, লাইবনিজ বলেছেন। Next question, who among the following ethicists argues that the hedonist definition implies that the question is anything which is pleasant good means the same as the question is anything which is pleasant? Option হলো C.L. Stevenson, G.E. Moore, Kant, R.M. Hare. Right answer হবে অপশন বি, G.E. Moore. নেক্সট এবং এই সেশনের লাস্ট কোয়েশ্চেন হলো, হু রিফিউটেড দ্য ডক্টরিন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে রিফিউট করেছেন বার্কলে, কান্ট, লক অর স্পিনোজা। রাইট অ্যান্সার হবে অপশন এ, বার্কলে। বার্কলে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে রিফিউজ করেছেন। তাহলে 2021-এর পেপারটা এখানেই শেষ হলো। নেক্সট সেশনে আমরা অন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউজ বা অন্য কোনো কন্টেন্ট নিয়ে ডিসকাস করব। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। কোয়েশ্চেন আনসার নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।